হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল ইংলিশ গাইস্টার। ফ্রেন্ডস, আমরা পড়ছিলাম দ্য হিস্ট্রি অফ ইন্ডিয়া। আজকে কিন্তু এটা পার্ট থার্ড, ঠিক আছে। অলরেডি দুটো পার্ট আপলোড করা হয়ে গেছে, সেগুলো দেখে নিও, ঠিক আছে, এটা দেখার পরে। তো চলো, তো আজকে কোথা থেকে শুরু হচ্ছে, টপিকটা হচ্ছে দেখো, দ্য ডিক্লাইন অফ দ্য মৌরিয়ান এম্পায়ার। অর্থাৎ ডিক্লাইন মানে পতন, এটাকে আমরা বলতে পারি ফল অথবা ডাউনফল। ডাউনফল, ওকে, ডাউনফল মানে পতন, ডিক্লাইন অফ দ্য মৌরিয়ান এম্পায়ার অর্থাৎ মৌর্য সাম্রাজ্যের পতন। তো 200 BC থেকে 300 AD মধ্যে এই সাম্রাজ্য যেটা ছিল সেটার কথা বলা হচ্ছে। দেখো, অশোকা ওয়াজ সাকসিডেড বাই উইক রুলার্স, অর্থাৎ অশোকার পরে উত্তরাধিকারী যারা এসেছিল তারা কিন্তু উইক রুলার ছিল, অর্থাৎ দুর্বল শাসক ছিল। তো অশোকার পরে উত্তরাধিকারী যারা ছিল, সাকসিডেড বাই করেছিলেন, তারা ছিল উইক রুলার্স। ওকে, অশোকার পরে যারা এসেছিলেন যে সমস্ত রুলাররা, তারা ছিল দুর্বল। কলিঙ্গ হুইচ ওয়াজ কনকার্ড বাই অশোকা, তো কলিঙ্গ যেটা বিজিত হয়েছিল অশোকের দ্বারা, সেই কলিঙ্গটা ওয়াজ দ্য ফার্স্ট, সেটাই ছিল প্রথম টু ব্রেক অ্যাওয়ে। যেটা ব্রেক অ্যাওয়ে মানে এখানে বলতে পারি সেপারেট হয়ে যাওয়া, ঠিক আছে, সেপারেট অর্থাৎ বিচ্ছিন্ন হয়ে যাওয়া, আলাদা হয়ে যাওয়া, যেটা প্রথমেই আলাদা হয়ে গিয়েছিল। অ্যান্ড দ্য আদার্স ফলোড, এবং অন্যান্য সাম্রাজ্য আস্তে আস্তে সেটাই অনুসরণ করেছিল, ফলো করেছিল, মানে তারাও আস্তে আস্তে সেপারেট হয়ে গিয়েছিল, ঠিক আছে। তাহলে কলিঙ্গ, এখান থেকে এই পর্যন্ত অ্যাডিশনাল ইনফরমেশন দেওয়া হচ্ছে। এই কলিঙ্গ সম্পর্কে বলা হচ্ছে যে কলিঙ্গ যেটা অশোকের দ্বারা বিজিত হয়েছিল, কঙ্কার হয়েছিল, সেই কলিঙ্গ। তাহলে এখানে মেন সাবজেক্ট হচ্ছে কলিঙ্গ, আর ওয়াজ হচ্ছে এর ভার্ব, ঠিক আছে। তো কলিঙ্গ ওয়াজ দ্য ফার্স্ট, কলিঙ্গই ছিল প্রথম, টু ব্রেক অ্যাওয়ে, যেটা বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল, সেপারেট হয়ে গিয়েছিল, ঠিক আছে। রেবেল আর কি করেছিল এরা, ঠিক আছে, রেবেলও শব্দটা ইউজ করা যেতে পারে এখানে, রেবেল অর্থাৎ বিদ্রোহ করে তারা বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল। অ্যান্ড আদার্স ফলোড, এবং অন্যান্য সাম্রাজ্য একই অনুসরণ করেছিল। ইন দ্য বিগিনিং অফ ফার্স্ট সেঞ্চুরি এডি, অর্থাৎ প্রথম সেঞ্চুরি এডি, ঠিক আছে, এডি মানে খ্রিস্টাব্দ, ঠিক আছে, অ্যানোডোমিনি যেটা, বিসি মিনস খ্রিস্টপূর্বাব্দ, বিফোর ক্রাইস্ট। তো ফার্স্ট সেঞ্চুরি এডিতে প্রথমে শুরুর দিকে আ ট্রাইব কল্ড দ্য কুশানাস এস্টাবলিশড দেয়ার অথরিটি। তো একটা ট্রাইব ছিল, একটা গোষ্ঠী, একটা জাতি, কল্ড নামীয়, কি নামীয়, এই কুশানা নামীয় এক জাতি, এস্টাবলিশড প্রতিষ্ঠিত করেছিল, দেয়ার অথরিটি তাদের কর্তৃত্ব, ওভার দ্য নর্থ ওয়েস্ট ফ্রন্টিয়ার অফ ইন্ডিয়া, অর্থাৎ ভারতের উত্তর পশ্চিম সীমান্তের দিকে তাদের কর্তৃত্ব প্রতিষ্ঠা করেছিল এই কুষাণ বলে একটা জাতি, বা কুষাণ সম্প্রদায় বলা যেতে পারে, ঠিক আছে। ফার্স্ট সেঞ্চুরির প্রথম শতাব্দীর শুরুর দিকে। দ্য মোস্ট ফেমাস অ্যামং দ্য কুষাণা, তো এই কুষাণদের মধ্যে, এমন মানে মধ্যে, কুষাণদের মধ্যে সবথেকে ফেমাস কিংস, অর্থাৎ এই কুষাণা কিংদের মধ্যে, এখানে আছে যে কুষাণা কিংদের মধ্যে, কুষাণ রাজাদের মধ্যে সবথেকে বিখ্যাত ওয়াজ ছিলেন কনিষ্ক। সবথেকে বিখ্যাত কে ছিলেন? কনিষ্ক। হি ফট, তিনি লড়াই করেছিলেন, মেনি ওয়ার্স, অনেক যুদ্ধ। ফাইট মানে কি? লড়াই করা। ফাইট মিনস লড়াই করা, সেকেন্ড ফর্ম এখানে ইউজ হয়েছে ফট। তিনি লড়াই করেছিলেন, মেনি ওয়ার্স, অনেক যুদ্ধ, অ্যান্ড কনকার্ড, এবং বিজয় লাভ করেছিলেন, মেনি কিংডমস, অনেক রাজ্য, ঠিক আছে। তো তিনি অনেক যুদ্ধ লড়েছিলেন, আর যুদ্ধ লড়ে অনেক সাম্রাজ্য কিন্তু জয়লাভ করেছিলেন। হিজ কিংডম এক্সটেন্ডেড ফ্রম সেন্ট্রাল এশিয়া টু দ্য বর্ডার্স অফ বেঙ্গল, তো তার এই সাম্রাজ্য, কিংডম এক্সটেন্ড মানে প্রসারিত হওয়া, বিস্তৃত হওয়া, তার সাম্রাজ্য বিস্তৃত লাভ করেছিল সেন্ট্রাল এশিয়া থেকে, ফ্রম সেন্ট্রাল এশিয়া মানে মধ্য এশিয়া থেকে কোন পর্যন্ত? টু দ্য বর্ডার্স অফ বেঙ্গল, বাংলার সীমান্ত পর্যন্ত। উইথ হিজ ক্যাপিটাল বিং পেশাওয়ার, তার সাথেই তার ক্যাপিটাল কিন্তু হয়েছিল কোথায়? পেশাওয়ারে। ওকে, কনিষ্ক লাইক অশোকা, অর্থাৎ অশোকার মতো, এখানে লাইক মানে মতো বা ন্যায়। ওকে, তো কনিষ্ক অশোকার মতো, কনিষ্ক অলসো মুভড টুয়ার্ডস বুদ্ধিজম, তিনিও কিন্তু বুদ্ধিজম বা বৌদ্ধ ধর্মের প্রতি বা সেই দিকে অগ্রসর হয়েছিলেন, তিনিও বৌদ্ধ ধর্ম গ্রহণ করেছিলেন, এক কথায়।
The Kushana rule continued till the middle of 3rd century AD. তো এই কুষাণ যে সাম্রাজ্য বা তাদের যে শাসন রুল সেটা কিন্তু কন্টিনিউ চলেছিল কোন পর্যন্ত? টিল দ্য মিডল অফ 3rd century AD, অর্থাৎ 3য় শতাব্দীর এই মাঝামাঝি সময় পর্যন্ত তাদের সাম্রাজ্য বা তাদের শাসন কন্টিনিউ চলেছিল। ডিউরিং দ্য ডিক্লাইন অফ দ্য মৌরিয়ান এম্পায়ার, অর্থাৎ এই মৌর্য সাম্রাজ্যের পতনের সময়ে, ডিউরিং মানে সময়, কোনো পিরিয়ডে, তো এই মৌর্য সাম্রাজ্যের যে ডাউনফল, ডিক্লাইন, ফল, এর সময়ে দ্য সাতবাহনা কিংডম, তো এই সময় সাতবাহন সাম্রাজ্য, যার টাইম স্পেন্ট এখানে দেওয়া হলো 225 BC থেকে 225 AD, তো এই সাতবাহন সাম্রাজ্য কিন্তু রোজ ইন ডেক্কান। রোজ মানে এখানে তারা মাথাচাড়া দিয়ে উঠেছিল, তারা উঠেছিল বলতে এখানে তারা শক্তিশালী হয়ে উঠেছিল, তাদের মাথাচাড়া দিয়ে উঠেছিল ইন দ্য ডেক্কান, অর্থাৎ দক্ষিণাত্যে, ইন সাউথ ইন্ডিয়া, অর্থাৎ দক্ষিণ ভারতে, দক্ষিণাত্যের যে ডেক্কান এলাকা রয়েছে সেখানে কিন্তু তাদের সাম্রাজ্যের বিস্তার লাভ হয়েছিল বা তারা মাথাচাড়া দিয়ে উঠেছিল, তারা কর্তৃত্বের ক্ষমতায় আসীন হয়েছিল। আদার পাওয়ারফুল কিংডমস, অন্যান্য শক্তিশালী রাজ্যগুলো অফ দ্য সাউথ, অর্থাৎ দক্ষিণ ভারতের কথা বলা হচ্ছে, যে দক্ষিণ ভারতের অন্যান্য শক্তিশালী সাম্রাজ্যগুলো ছিল দ্য চোলাস বা পান্ডিয়াস অ্যান্ড দ্য চেরাস। সেগুলো ছিল চোল, পান্ড এবং চেরা, এই সাম্রাজ্যগুলো ছিল দক্ষিণ ভারতের। অ্যাজ দ্য নর্থ ওয়াজ ইন টার্ময়েল, যেহেতু নর্থ টার্ময়েলে ছিল, টার্ময়েল মিন্স আনরেস্ট বলতে পারি, অশান্তির পরিবেশ, বা বলা যেতে পারে কনফিউশন, আ স্টেট অফ কনফিউশন বলা যেতে পারে, আনরেস্ট একটা সিচুয়েশন, ট্রাভেল সিচুয়েশন, চারিদিকে একেবারে বিশৃঙ্খলার যে পরিস্থিতি, ডিসঅর্ডারও বলা যেতে পারে, ঠিক আছে, ডিসঅর্ডার মানে যেখানে অর্ডার কোনো নেই, ডিসঅর্ডার, একদম বিশৃঙ্খলা পরিস্থিতি, ঠিক আছে, সেটাকে আমরা কি বলবো? টার্ময়েল। তো যেহেতু উত্তর ভারতে বা উত্তরে বিশৃঙ্খলা ও অশান্তি ছিল, দ্য সাউথ ওয়াজ রাইজিং ইন স্ট্রেংথ, সেহেতু দক্ষিণ কিন্তু শক্তিশালী হয়ে উঠছিল। রাইজিং ইন স্ট্রেংথ মানে শক্তিতে বেড়ে ওঠা, অর্থাৎ শক্তিশালী হয়ে উঠছিল এক কথায়। দ্য গুপ্তা এম্পায়ার, এরপরে দেখো গুপ্ত সাম্রাজ্য, গুপ্তা এম্পায়ার। দেখো কত এডি থেকে কত এডি পর্যন্ত সাম্রাজ্য বিস্তার ছিল তাদের, সময় উল্লেখ করা হলো 320 এডি থেকে 525 এডি পর্যন্ত। দ্য গুপ্তা পিরিয়ড হ্যাজ বিন ডিসক্রাইবড অ্যাজ দ্য গোল্ডেন এজ অফ ইন্ডিয়ান হিস্ট্রি। দেখো এই গুপ্ত পিরিয়ড, গুপ্তর যে সময়কাল, হ্যাজ বিন ডিসক্রাইবড বর্ণনা করা হয়েছে, প্যাসিভে লেখা হয়েছে, ঠিক আছে, পারফেক্ট টেন্সের, প্রেজেন্ট পারফেক্ট টেন্সের প্যাসিভ, হ্যাজ বিন ডেসক্রাইব করা হয়েছে। তো এই গুপ্ত পিরিয়ডকে ডেসক্রাইব করা হয়েছে, বর্ণনা করা হয়েছে অ্যাজ দ্য গোল্ডেন এজ অফ ইন্ডিয়ান হিস্ট্রি, ভারতীয় ইতিহাসের স্বর্ণযুগ হিসাবে। ওকে, তো গুপ্ত সাম্রাজ্যকে ভারতীয় ইতিহাসের স্বর্ণযুগ বলে আখ্যায়িত করা হয়েছে, বর্ণনা করা হয়েছে। দ্য ফার্স্ট ফেমাস কিং, একদম প্রথম বিখ্যাত রাজা অফ দ্য গুপ্তা ডাইনেস্টি, এই গুপ্ত বংশের প্রথম বিখ্যাত রাজা ছিলেন ঘটোৎকচাস সান চন্দ্রগুপ্ত ফার্স্ট, অর্থাৎ ঘটোৎকচের পুত্র চন্দ্রগুপ্ত ফার্স্টে ছিলেন প্রথম বিখ্যাত রাজা, ঠিক আছে, ঘটোৎকচের পুত্র চন্দ্রগুপ্ত ফার্স্টে ছিলেন প্রথম বিখ্যাত রাজা এই গুপ্ত ডাইনেস্টির, গুপ্ত বংশের। After marrying Kumara Devi, a princess from the royal family of the Lichavis, his empire grew and extended over Prayagraj and Ayodhya. দেখো, after marrying কুমারা দেবী বা কুমার দেবীকে বিবাহ করার পরে, কুমার দেবীকে তার সম্পর্কে বলা হলো নাউন ইন অ্যাপোজিশন ইউজ করে, আ প্রিন্সেস একজন রাজকুমারী, ফ্রম দ্য রয়্যাল ফ্যামিলি অফ লিচ্ছবিস, অর্থাৎ এই লিচ্ছবি রাজ পরিবারের থেকে একজন প্রিন্সেস, ইনি হলেন এই কুমারা দেবী। তাকে বিবাহ করার পরে তার সাম্রাজ্য, দেখো, হিজ এম্পায়ার গ্রো করেছিল বা বৃদ্ধি পেয়েছিল, ফ্লারিশ হয়েছিল বলতে পারি, সমৃদ্ধি লাভ করেছিল তার সাম্রাজ্য, অ্যান্ড এক্সটেন্ডেড এবং প্রসারিত হয়েছিল, বিস্তৃত হয়েছিল, ওভার প্রয়াগরাজের
পর্যন্ত প্রয়াগরাজ বিস্তৃত হয়েছিল, আর কোথায় অযোধ্যা। তো সবগুলোই কিন্তু একেবারে তার সাম্রাজ্যের অধীনে এসেছিল, ঠিক আছে। চন্দ্রগুপ্ত অলসো টুক আপন দ্য টাইটেল, চন্দ্রগুপ্ত কিন্তু গ্রহণ করেছিলেন টাইটেল, শিরোনাম, কি শিরোনাম বা উপাধি নিয়েছিলেন কি, অফ মহারাজাধিরাজা, কিং অফ কিংস, অর্থাৎ মহারাজাধিরাজ, যেটাকে বলা হচ্ছে রাজাদের রাজা, কিং অফ কিংস, সেই উপাধি গ্রহণ করেছিলেন, সেই টাইটেল, সেই শিরোনাম গ্রহণ করেছিলেন। আফটার চন্দ্রগুপ্ত ডাইট, চন্দ্রগুপ্ত মারা যাওয়ার পরে, হিজ সান সমুদ্রগুপ্ত, তার পুত্র সমুদ্রগুপ্ত কি করেছিল, টুক ওভার দ্য রেন্স, অর্থাৎ এই সাম্রাজ্যের দায়িত্ব গ্রহণ করেন, সাম্রাজ্য কর্তৃত্ব তিনি কিন্তু হাতে নেন, টেক ওভার করেন সাম্রাজ্য অফ দ্য কিংডম, এই রাজ্যের, অ্যান্ড রুলড ফর অ্যাবাউট 50 ইয়ার্স, এবং সাম্রাজ্যের শাসন করেন প্রায় 50 বছর ধরে, ঠিক আছে। তো চন্দ্রগুপ্তর মারা যাওয়ার পরে তার পুত্র সমুদ্রগুপ্ত এই সাম্রাজ্যের দায়িত্ব নেন, ঠিক আছে, এবং তিনি প্রায় 50 বছর রাজত্ব করেছিলেন। আফটার আ গ্যাপ অফ সেভারাল ইয়ার্স, ঠিক আছে, তো কয়েক বছর গ্যাপের পরে, কয়েক বছর ফাঁকা দেওয়ার পরে, কয়েক বছরের এই গ্যাপ থাকার পরে, ইন্ডিয়া ওয়াজ ওয়ান্স এগেন ইউনাইটেড, ভারত কিন্তু আবারও একবার একত্রিত হলো অ্যাজ ওয়ান কান্ট্রি, এক দেশ হিসাবে। দ্য গ্রেটেস্ট গুপ্তা কিং, তো সবথেকে মহান গুপ্ত রাজা ওয়াজ পারহাপস সমুদ্রগুপ্ত সান চন্দ্রগুপ্ত সেকেন্ড, বলছে যে গুপ্ত সাম্রাজ্যের সবথেকে মহান যদি দেখা যায়, তিনি ছিলেন কে, পারহাপস সম্ভবত সমুদ্রগুপ্তের পুত্র চন্দ্রগুপ্ত সেকেন্ড, তিনি শাসন করেন এত এডি থেকে এত এডি পর্যন্ত। অলসো নোন অ্যাজ বিক্রমাদিত্য, তিনি কিন্তু আরও পরিচিত কি নামে, বিক্রমাদিত্য নামে। হু কনকার্ড দ্য এক্সটেন্সিভ টেরিটোরিজ অফ মালওয়া, গুজরাট অ্যান্ড কাথিওয়াড়, যিনি কঙ্কার করেছিলেন, জয়লাভ করেছিলেন এক্সটেন্সিভ টেরিটরি, বিশাল সাম্রাজ্য, বিশাল এলাকা, বিস্তৃত অঞ্চল, অফ মালওয়া, মালওয়ার বিস্তৃত অঞ্চল শাসন করেছিলেন, গুজরাটের এবং কাথিওয়াড়ের, এই সমস্ত জায়গার বিস্তৃত এলাকা বা টেরিটরিজ বা অঞ্চলগুলোকে তিনি কিন্তু কঙ্কার করেছিলেন। ডেসপাইট হিজ মেনি কনকাস্ট, তার বহু বিজয় লাভের সত্ত্বেও, ডেসপাইট মানে সত্ত্বেও, তো তার অনেক বিজয় লাভ করেছিলেন তিনি, তো এই সমস্ত বিজয় লাভের সত্ত্বেও বিক্রমাদিত্য ইজ বেটার রিমেম্বার্ড, বিক্রমাদিত্য কিন্তু আরও বেশি স্মরণে থাকে বা তাকে বেশি আরও মনে রাখা হয় ফর হিজ কন্ট্রিবিউশন ইন দ্য ফিল্ড অফ মিউজিক, আর্ট অ্যান্ড লিটারেচার, তাকে বেশি মনে রাখা হয় তার অবদানের জন্য, কিসে, এই মিউজিক, সঙ্গীত, শিল্প, আর্ট এবং সাহিত্যের ক্ষেত্রে, সাহিত্যের ফিল্ডে তার যে কন্ট্রিবিউশন রয়েছে তার জন্য তাকে কিন্তু আরও বেশি মনে রাখা হয়। হিজ কোর্ট ওয়াজ ফুল অফ মিউজিশিয়ানস, পোয়েটস অ্যান্ড রাইটার্স, তার কোর্ট, তার রাজদরবার কিন্তু পরিপূর্ণ ছিল কিসে, মিউজিশিয়ানে, সঙ্গীতজ্ঞে, পোয়েটস কবির, অ্যান্ড রাইটার্স লেখক, অনেক লেখক, কবি, সঙ্গীতজ্ঞে তার রাজদরবার কিন্তু পূর্ণ ছিল। দেয়ার ওয়ার 9 পিপল, অর্থাৎ 9 জন লোক ছিল, হুম হি কনসিডার, যাদেরকে তিনি বিবেচনা করেন বা তাদেরকে বর্ণনা করেছেন বলতে পারি, দ্য বেস্ট, সব থেকে বেস্ট বলে বর্ণনা করেছেন, কনসিডার করেছেন, অ্যান্ড কল্ড দেম, এবং তাদেরকে বলেছেন দ্য নবরত্নাস, অর্থাৎ 9 জেমস, 9টা রত্ন, নবরত্ন বলে তাদেরকে সম্বোধন করেছেন। দ্য গ্রেট পোয়েট অ্যান্ড প্লেরাইট কালিদাস ওয়াজ ওয়ান অফ দেম, তো মহান কবি এবং নাট্যকার কালিদাস ছিলেন তাদের মধ্যে একজন, অর্থাৎ এই নবরত্নের মধ্যে একজন ছিলেন কে, কালিদাস। হিজ অভিজ্ঞান শকুন্তলাম, যেটাকে শকুন্তলা বলা হচ্ছে, তো অভিজ্ঞান শকুন্তলাম ইজ আ ভেরি ফেমাস প্লে, এটা ছিল খুবই বিখ্যাত, ফেমাস প্লে মানে হচ্ছে নাটক। বিক্রমাদিত্য ওয়াজ সাকসিডেড বাই হিজ সান কুমারগুপ্ত, ঠিক আছে, হু ওয়াজ লেটার সাকসিডেড বাই স্কন্দগুপ্ত, তো বিক্রমাদিত্যের পরে সাকসিড করেন কে বা তারপরে কে উত্তরাধিকারী হন, তার পুত্র হচ্ছে কুমারগুপ্ত। হু ওয়াজ লেটার সাকসিডেড, আবার এই কুমারগুপ্ত পরে সাকসিডেড বাই স্কন্দগুপ্ত, মানে তারপরে আবার উত্তরাধিকারী হন স্কন্দগুপ্ত, ঠিক আছে। তো দ্বিতীয় চন্দ্রগুপ্তর ছেলে হচ্ছে কুমারগুপ্ত, কুমারগুপ্তর ছেলে হচ্ছে স্কন্দগুপ্ত, এইভাবে একের পর এক সাম্রাজ্য দখল করেছিল। দ্য গুপ্তা কিংস রুলড ফর ওভার
200 ইয়ার্স। তো গুপ্ত রাজারা রুল করেছিল, শাসন করেছিল 200 বছরেরও বেশি বছর ধরে। দেয়ার রুল ওয়াজ নোন অ্যাজ দ্য গোল্ডেন এজ অফ ইন্ডিয়ান হিস্ট্রি। বলছে তাদের এই শাসনটা পরিচিত ছিল, নোন ছিল অ্যাজ দ্য গোল্ডেন এজ অফ ইন্ডিয়ান হিস্ট্রি, অর্থাৎ ভারতীয় ইতিহাসের স্বর্ণযুগ হিসাবে। অ্যাজ মানে হিসাবে, এখানে ওয়াজ নোন এখানে পরিচিত ছিল, প্যাসিভে লেখা হয়েছে। দেয়ার রুল ওয়াজ নোন কি হিসাবে পরিচিত ছিল? অ্যাজ দ্য গোল্ডেন এজ অফ ইন্ডিয়ান হিস্ট্রি। ওকে, বিকজ অফ ইটস গ্রেট অ্যাডভান্সমেন্টস ইন ভেরিয়াস ফিল্ড। বিকজ অফ মানে কারণে, কিসের কারণে এখানে বলে দেওয়া হলো, এই সাম্রাজ্যের বিশাল যে ব্যাপক বড় যে অ্যাডভান্সমেন্ট ছিল, উন্নয়ন ছিল, উন্নতি ছিল, ইন ভেরিয়াস ফিল্ড মানে বিভিন্ন ফিল্ডে, বিভিন্ন ফিল্ড ক্ষেত্রতে দেখা যাচ্ছে এখানে উন্নয়ন অনেক ছিল, যার কারণে কিন্তু এটাকে কি বলা হয়, এই সাম্রাজ্যকে গোল্ডেন এজ অফ ইন্ডিয়ান হিস্ট্রি, ভারতীয় ইতিহাসের স্বর্ণযুগ। তারপরে কি বলা হচ্ছে দেখো, ডিড ইউ নো, তোমরা কি জানতে, একটু জুম করে নেই। The Indian numeral system and the decimal system, including zero, are Indian inventions of this period. তো তোমরা কি জানতে যে ভারতীয় এই যে সংখ্যা পদ্ধতি, নাম্বার সিস্টেম বা নিউমারাল সিস্টেম, এবং যে ডেসিমাল সিস্টেম মানে দশমিক যে পদ্ধতি, ইনক্লুডিং জিরো, জিরো সহ নিউমারাল সিস্টেম এবং ডেসিমাল সিস্টেম আর ইন্ডিয়ান ইনভেনশন, এগুলো হচ্ছে ভারতীয় আবিষ্কার। ইনভেনশন মানে নতুন করে কোনো কিছু আবিষ্কার করাকে বলা হয় ইনভেনশন। তো এগুলো হচ্ছে ভারতীয় আবিষ্কার অফ দিস পিরিয়ড, এই পিরিয়ডেই, ঠিক আছে। তাহলে এই পিরিয়ডেই কিন্তু বা গুপ্ত পিরিয়ডেই এই নিউমারাল সিস্টেম আর ডেসিমাল সিস্টেম ইনক্লুডিং জিরো, জিরো সহ কিন্তু আবিষ্কার হয়েছিল। ইন অ্যাস্ট্রোনমি অর্থাৎ জ্যোতির্বিদ্যায় আর্যভট্ট ইন এডি 499, তো 499 এডিতে আর্যভট্ট গেভ ক্যালকুলেশনস অফ দ্য সোলার ইয়ার। তো এই সৌর বছরের ক্যালকুলেশন দিয়েছিলেন কিন্তু, ঠিক আছে। 499 খ্রিস্টাব্দে আর্যভট্ট কিন্তু এই সোলার ইয়ারের ক্যালকুলেশন বা গণনা দিয়েছিলেন। অ্যান্ড দ্য শেপ এবং আকৃতি, অ্যান্ড দ্য মুভমেন্ট অফ অ্যাস্ট্রাল বডিজ, এবং যে অ্যাস্ট্রাল বডি রয়েছে আকাশে, সেগুলোর যে মুভমেন্ট, কীভাবে তারা চলন করে থাকে, ঘুরে থাকে, সেটা এবং তার যে শেপ, তার আকৃতি কেমন, সেটা কিন্তু দিয়েছিলেন উইথ রিমার্কেবল অ্যাকুরেসি, একেবারে উল্লেখযোগ্য নির্ভুলতার সাথে। অ্যাকুরেসি মানে নির্ভুলতা, সঠিকতা একদম। তো উল্লেখযোগ্যভাবে নির্ভুলতার সাথে এই মুভমেন্ট অফ অ্যাস্ট্রাল বডি আর সোলার সিস্টেম, এই শেপ এবং মুভমেন্ট অফ অ্যাস্ট্রাল বডি এবং সোলার ইয়ারের ক্যালকুলেশন দিয়েছিলেন। ওকে, তো বন্ধুরা আজকে এই পর্যন্ত থাক, আমরা 4th ক্লাসে কিন্তু এখান থেকে পড়বো, ঠিক আছে। দ্য হুনদের থেকে কিন্তু পরের ক্লাসে পড়বো। আজকে এই পর্যন্ত থাক। আশা করি আজকের ক্লাসটাও বুঝতে পেরেছো, কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টে জানিও। নেক্সট ক্লাসে দেখা হচ্ছে। ভালো থেকো সবাই, সুস্থ থেকো। থ্যাংক ইউ ফ্রেন্ডস।